এনি ভাই, তিনটা বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন যে ছাত্রদল কি আসলে ছাত্রলীগের জায়গায় নিচ্ছে কিনা দখলদারিত্বে, আধিপত্য বিস্তারে। দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারসাজি আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা। সোশ্যাল মিডিয়া যেটাকে কারসাজি বলছে, আমি এটা কারসাজি বলতে নারাজ। আমি মনে করি সোশ্যাল মিডিয়া কাজ করবে, যে এটা বিশ্বাস করবে সেটা করবে। এবং তিন নাম্বার হচ্ছে সাকিব ভাই যেটার উত্তরে উনার মতো করে উনি বলছে যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম, এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর মাঠে থেকে যে কাজগুলো করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল। স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে, খুব কষ্টকর ছিল। সেখানে অত্যাচার ছিল, নির্যাতন ছিল, ঘুম ছিল, খুন ছিল। আর পাশাপাশি দেখেন, আমরা কিন্তু 17 বছর সংগঠন করতে পারি নাই, আন্দোলনের মাঠে ছিলাম। আমরা যদি খুব দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি, ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন কতটুকু করেছে এটা আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। তবে তারা সংগঠন গুছিয়েছে। আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না, তারা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোতে ছিল, এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকায়িত ছিল, কাজ করেছে। এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা দৃশ্যমান রাজনীতি করে বিদায় বাস্তবে তারা দৃশ্যমান ছিল না, এবং মধুর ক্যান্টিনে যাওয়া, হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল। এখানে ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে। আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন, সাকিব ভাই রাজনীতি এখনো করতেছে, আমি ছোট স্কেলে হলেও রাজনীতি করছি। প্রকাশ্যে যদি না আসা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত কেমনে করবেন, কোন আদর্শ দিয়া? যে এটাকে আপনি একটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন, 17 বছর ধরে তারা এটা করতে পারছে। শিবির তো প্রকাশ্যে আসতে পারে নাই, শিবির নামটা বলতে পারে নাই, তারা তাদের আদর্শের কথা কেমনে বলবে? আমরা তো এত চেষ্টা করি মধুর ক্যান্টিনে দিনের পর দিন কথা বলে একজন লোককে কনভিন্স করতে পারে, মানে খুবই কষ্ট হয়েছে একটা লোকের কনভিন্স করতেও। মানে আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে, জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে। এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত 17 বছর, যেটা আমাদের ছিল না। কারণ আমাদের ছাত্রদল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না, বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে, সেখানে সংগঠন গোছাবে, সেখানেও বারবার হামলার শিকার হয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে। এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো ন্যারেটিভ এমন ভাবে গত 1 বছরে তৈরি করেছিল, যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল, তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল, যেটা ছাত্রদল শুরু করেছিল। হ্যাঁ, ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে, এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত 1 বছর। কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র শিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল, সোশ্যাল মিডিয়াতে ছিল। আর আমরা গত 1 বছর থেকে আমাদের ছাত্রদল সেখানে কাজ করা শুরু করেছে, যার কারণে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্রদলকে পরিচিতি বা এঙ্গেজমেন্টে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল। এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না। আপনি দেখেন 2018-তে একটা নির্বাচন হয়েছিল, সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি, কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা আফোর্ড করতে চেয়েছি, এবং আমাদের দল সেখানে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে রেজাল্ট হবে না, তারপরও আমরা সেখানে গিয়েছি। ঠিক এবারও আমরা একটা কন্টেস্টিং পর্যায়ে আমরা গিয়েছি, যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে। আমাদের বিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী, তাদের একটা পার্সোনাল ইমেজ আছে, তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে। সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম। এখনো পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই, হয়তো আমরা রেজাল্ট পাবো। আমি শুধু এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত
সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন, ক্ষমতায় আসলে তারা একইভাবে মানে ছাত্রলীগ যা করছে 15 বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময়, এনিভাই আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওইটা কি আবারও ভয় পাইলো, মানে মানুষজন আপনাদের উপরে আস্থা রাখতে পারলো না। আমাদের ছাত্রদল 1979 থেকে আমাদের ছাত্রদলের অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্রদল সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আমরা 80 দশকে ছাত্র রাজনীতি করেছি, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম। হ্যাঁ, আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলেবেলে ছিল না তা আমরা বলি না, কিন্তু সবসময় আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে এমন ভাবে অভিভক্ত করেছেন, হ্যাঁ, অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন ছাত্রলীগের সেই ন্যারেটিভ নিয়ে, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই, সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছেন। এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা, একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না। আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির বামমূর্তিকে থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি। এই গত 1 বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবকত্ব করছেন। তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন। হয়তোবা আমরা জেনারেল স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারি না, তবে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের আজকে যে গণরুম কালচার, আজকে যে গেস্ট রুম কালচার, আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির বামমূর্তিকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা, সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইস গুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি। আমি জানি না রেজাল্ট কি হয়, তবে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পরে আসি। আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্রলীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা, কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, মুক্তিযুদ্ধ বনাম জামাতে ইসলামী এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে, এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি বোধহয় আওয়ামী লীগের মতো একটা দল, কারণ আওয়ামী লীগও যেমন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আইসা রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতে ইসলামীকে দমন করতে চায়, বিএনপিও বা ছাত্রদলও সেটা করতেছে। আপনারা কি এটাকে ভুল মাইনা আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা? বা দেখেন, হয়তোবা এই প্রজন্ম জানে না 1986 সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসীন ভূমিকা অবস্থান রেখে পরবর্তী 90-তে একটা রেজাল্ট নিয়ে এসেছে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের বামমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। পাশাপাশি দেখেন, আমরা যখন 91 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতা এসেছিল। তখন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আপনি দেখেন 96-এ যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে, তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসঙ্গে হয় না, এটা আমি কিভাবে বুঝবো? রেজাল্ট পাওয়ার পর আমি হয়তো বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না, কিন্তু আপনার একটু মনে হয় কি না যে 2025-এ বা 24-এর পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দলের পরিচালনা করার যেটা হাতে নিয়েছে, সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে? না, কেন বিএনপি 71-এ যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মপ্রকাশ এবং 75-এ যখন সিপাহী জনতার বিপ্লব, বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল
এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা, সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা, এটা তো সবসময় ছিল। বিশেষ করে এই 17 বছর প্লাস গত লাস্ট 36 জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, এটা তো খুব উল্লেখযোগ্য ছিল। এবং আমরা কখনো দেশের বিরুদ্ধে বা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলেছি। আমরা সবসময় মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি, যেহেতু প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। এবং আরেকটা বিষয়, আমরা ডাকসু ইলেকশনে কথা বলতেছি, অনেক জায়গায় অনেক কিছু পড়তেছি, অনেক তথ্য পড়তেছি, কিন্তু এই যে জুলাই আন্দোলনের 1 বছরের মতো সময়ে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা যে কোনো ধরনের কোনো আলোচনাতেই নাই, অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে তারা যে কোনো দৌড়েই নাই। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই সাংবিধানিক প্রতি বিপ্লবের জন্য আমি আসলে যদি হয়ে থাকে, এটার জন্য আমরা বিএনপিকে দায়ী করবো কিনা? বিএনপি জাতীয় সংসদে যায় নাই, সরকারে যায় নাই, সরকারকে ইচ্ছা করে দুর্বল করছে, শুধুমাত্র একটা নির্বাচন করতে চাইছে। এটা সাকিবের কাছে আমি একটু জানিয়ে রাখি, মানে প্রশ্নটা বলে রাখি। আর 2 হচ্ছে একদম যে ইরেলেভেন্ট হয়ে গেল আমাদের ছাত্রদের দলটা, জাতীয় রাজনীতিতে অলমোস্ট তাই হবে বলে আমার ধারণা। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য শুনতে চাই। প্রথমে এনি ভাই, আপনারা দায়ী একটা বিপ্লব ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, দেখুন একটা বিপ্লবের পর আমরা কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার বিচার সবচেয়ে বেশি দাবি করেছি। আর শেখ হাসিনার বিচার তো সবচেয়ে বেশি আমরা চাই, এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাধীনতার পরবর্তী যে রাজনীতি পক্ষে বিপক্ষে যতটা স্পষ্ট ছিল, সকল রাজনৈতিক দলের সঙ্গে এত স্পষ্ট ছিল না। আমরা যত বেশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক পর্যায়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে। এরপরে দেখেন গত 17 বছর আমাদের উপর যে দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, গুম খুন সবকিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে, আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমাদের চেয়ে বেশি জামাত মোকাবেলা করেছে আমি বলবো না, তবে জামাতের যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে যেভাবে ফাঁসি দিয়েছে, এটা আসলে একটা ভিন্ন ধরনের তাদের নিজস্ব ষড়যন্ত্র একটা ছিল, এবং সেখানে অনেকে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে থাকা দৃশ্যমান বা বাস্তবিক পক্ষে সেটা সবচেয়ে বেশি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষকে আমরা এঙ্গেজমেন্ট এমন ভাবে নিয়েছিলাম। দ্বিতীয়ত আসেন, যারা সর্বশেষ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি আগেও বলেছি, আজকে যদি ডাকসু নির্বাচনে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পেত, আমরা খুশি হতাম যে তারা জেনারেল স্টুডেন্টদের পক্ষ অবলম্বন করে নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলন যেমন তৈরি করেছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ফুটে উঠত। কিন্তু সেটা হচ্ছে কিনা, বিএনপি তাদেরকে আঘাত করে গেছে, তারা আমরা তাদেরকে কোনো আঘাত করি নাই। আমরা বারবার দেখেন 31 দফার উপরে বক্তব্য রেখেছি। 31 দফার যে সংস্কারের আলোচনা নিয়ে এসেছি, সেটা আমাদের একাত ছিল না। আমরা যারা হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলেই কিন্তু আমরা এই সংস্কার প্রস্তাব নিয়ে এসেছি, এবং এই সংস্কারটা হবে এটা নিশ্চিত জেনেই আমরা মাঠে নেমেছি। আমরা একটা সুশাসন প্রথম থেকে 8-9 মাস আপনারা বিরোধিতা কিসের করলেন? 8-9 মাস আগেই সংস্কারের আমিও আমরা তো আগেই নির্ধারণ করেছি সাকিব ভাইদের সঙ্গে একসঙ্গে থেকেই, যারা আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছিলাম, এই 31 দফাই তো সংস্কারের প্রথম। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের টেবিলে সংস্কারের কথা বললেই তো আপনাদের মানে আপনাদের কষ্ট লাগতে শুরু। 31 দফা কি সংস্কারের কথা না? 31 দফা এবং এই যে সংস্কার, এটার সঙ্গে তো কোনো অমিল নাই। আপনি ম্যাক্সিমাম 31 দফার সঙ্গে সম্পর্কিত। ইগো প্রবলেমে পড়লেন যে না 31 দফা আমাদেরকে বারবার ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে যে আমরা ভারতের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে একটা মনে হয় যে আমাদের একটা সম্পর্ক। এটা কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই ব্র্যান্ডিং এর জন্য আপনারা সবচেয়ে দায়ী ভাই। আপনারা সংস্কারের কথা শুনে আপনারা, আমরা কোনোভাবে দায়ী না। আমরা সরাসরি ভারত
যে এই যে বিগত সরকারকে 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে থাকা, এটা ভারতের সহযোগিতা হয়েছে। তাহলে আমরা কেন ভারতের সঙ্গে থেকে আজকে আমরা তাদের বিচার চাইবো না? আমরা তাদের যেমন বিচার চেয়েছি, তেমনি আমরা ভারত মুক্ত একটা সুন্দর পরিস্থিতি, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি বাংলাদেশে বসে সৃষ্টি করা যায়, সেই দিকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা নির্বাচনটা চেয়েছি একদিকে হলো আপনার বিচার, আরেকদিকে সংস্কার, এবং পাশাপাশি যেটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের মধ্যে ছিল, নির্বাচন ছাড়া বাংলাদেশে আজকে যে একটা সরকার চলতেছে, এই সরকার আপনি দেখেন, আমি বলবো না যে শতভাগ খুব ভালো করে ফেলেছে, কিন্তু একটা অনির্বাচিত সরকার কতদিন থাকবে এবং থাকতে গেলে কত রকমের সমস্যা আছে, সেই সমস্যাতে আমরা জর্জরিত। বাস্তবিক পক্ষে আজকে যারা সরকারে আছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-4 জন নেতৃত্বে যাওয়ার কারণে কিছুটা ট্যাগ তাদের গায়ে লেগেছে, এবং এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তাদের বাপ একেবারে ক্ষুণ্ণ হয় নাই তা না। সুতরাং আমরা মনে করি যে আজকে ইসলামী ছাত্র শিবির যে কন্টেস্টিং পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসুতে এসেছে, সেটা হয়তোবা আমাদের জন্য খুব সচেতন হওয়ার একটা ব্যাপার আছে। আরেকদিকে খুব অ্যালার্মিং আগামী এই জাতীয় নির্বাচন, এবং আগামী দিনে আমাদেরকে এই দেশে গণতান্ত্রিক অবস্থানকে সুসংগত রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার ব্যাপারে খুব বেশি মনে করিয়ে দিয়েছে বলে আমি মনে করি। করছি আমি এনি ভাই, আপনারা কি একটু জিজ্ঞেস করতে পারি, আপনারা তো চেয়ারম্যানের চেয়ারটা ছাড়বেন না, না যত ঐক্যমত্য হোক? মানে আপনি প্রধান থেকেই তো আমাদেরকে আহ্বান জানাবেন আপনাদের সাথে যুক্ত হন। না না না, কথা হলো যে এখানে যেটা জুনায়েদ সাকি সাহেব বলছেন, আমি সেই কথাটাই রিপিট করব, যে এখানে আমাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের রাজনৈতিক দল আমি ছোট না বড় সেটা প্রায়োরিটি না আমার কাছে। হ্যাঁ, এখানে আমাদের সবাইকে একটা ঐক্যমতটাকে আমরা গুরুত্ব দিব, এবং সেই ঐক্যমতটাকে গুরুত্ব দিব সেখানে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বাংলাদেশি, সেখানে আমরা প্রায়োরিটি দিব বাংলাদেশের। আমার মনে হয় আপনি পরিষ্কার, এবং বিশেষভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এটার ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যমতটা হলো আসল। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক চিন্তা করেন, যে কারণে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন, এটি না বললেই নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই কারণে। প্রিয় দর্শক, আমি কিছু কথা বলবো, সেই কথা বলার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, এখানে জামাতের উদ্দেশ্য করে যেই সব কথাগুলি বলা হলো, তো অনেকেই বর্তমানে একটি কথা বলতেছেন, সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা চাই। বাংলাদেশকে যদি শান্তি শৃঙ্খলা আনতে চাই আমরা, তাহলে ধর্ম নিরপেক্ষ এটি হচ্ছে মাস্ট বি। মানে কোনো ধর্মের রাজনীতি হবে না। যদি সেই বিষয়টাকে আলাপ করতে চাই, সেই বিষয়টাকে উদ্দেশ্য করেই যদি কথা বলতে চাই, কিংবা সেই বিষয়টাকে সামনে রেখেই যদি আমরা কথা বলতে চাই, তাহলে জামাতের রাজনীতি তো একদমই বাংলাদেশে মানে জাস্ট মানায় না, এরকম একটা অবস্থা হবে। কিন্তু জামাত এখানে বলছেন যে তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতি করবেন, তারা মুসলিমদেরকে মুসলিমদের মতো চলতে দেবেন, এবং হিন্দুদেরকে হিন্দুদের পূজা সহ তাদের ধর্মীয় যত কাজ আছে সেই কাজগুলিকে খুব সুন্দর করে করতে দেবেন, এটাই কিন্তু বলছেন জামাত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনি একটি কমেন্ট যদি করেন, তাহলে সেই কমেন্টে অন্য একজন পড়তে পারবে এবং সেই কমেন্ট থেকে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। তো মানুষকে শেখানো, জানানো, সেটি সম্পূর্ণ একটি ইসলামের দৃষ্টিতে যদি দেখতে চাই, তাহলে একটি ভালো কাজ এবং একটি পুণ্যের কাজ। আপনার ওই কমেন্টটি দেখে আপনি যে কমেন্টটি এখন করবেন, অনেকে বলতে পারেন যে ভাই কমেন্ট করবো কোথায়? তো এই যে আমার কমেন্ট বক্স, ওই কমেন্ট বক্সে কমেন্ট করেন, ওখানে হাজার হাজার মানুষ কমেন্ট বক্সে আসে এবং সেখান থেকে কমেন্ট পড়ে, কিছু জানে, কিছু শোনে। তো আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে যান।
প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।